আমার প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর প্রবাহী তড়িতের মেরু ভোল্টেজ আর লুপ প্রবাহ নিয়ে আলোচনা করব। আমি যখন আলোচনা করব তোমরা আমার কথাটা মন দিয়ে শুনবে, আর পাশাপাশি একটা বই রাখবে, ছায়া প্রকাশনীর পদার্থবিদ্যা। দুটো বই মিলিয়ে নেবে আর আমার পড়াটা শুনবে, তোমাদের পড়াটা অনেকটা সহজে দাঁড়াবে। আমার প্রিয় ছাত্রছাত্রী, মেরু ভোল্টেজ নিয়ে আলোচনা করব। মেরু ভোল্টেজ নিয়ে যখন আলোচনা করব মন দিয়ে শুনবে। মেরু ভোল্টেজ নিয়ে কীভাবে আলোচনা করব? দেখো, একটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা তড়িৎ কোষ লাগানো আছে একটা পরিবাহীর সাথে। এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, একটা রোধ লাগানো আছে এখানেতে। না, মেরু ভোল্টেজ এটা এর পদ্ধতি হলো যে এই প্রত্যেকটা যে সংযোগ বিন্দু যেগুলো রয়েছে, যেসব সংযোগ বিন্দু রয়েছে, অর্থাৎ এখানে যেমন বলছি, দেখো, কোনো বর্তনীর প্রতিটি পৃথক সংযোগ বিন্দুর একটিকে নির্দেশ মেরু হিসেবে ধরে নেওয়া হয়। পৃথক সংযোগ বিন্দু, এই কথাটা জানতে হবে। অর্থাৎ এই যে ব্যাটারি নিয়েছি বা কোষ নিয়েছি, এটা এই দুটো প্রান্তেওকে বলা হবে সংযোগ বিন্দু। এই যে এখানে রোধ লাগানো আছে, দুটো প্রান্তকে বি আর সিকে বলা হবে সংযোগ বিন্দু। প্রত্যেকটা সংযোগ বিন্দুর তার মধ্যে একটাকে রেফারেন্স নির্দেশ মেরু হিসেবে ধরা হয়ে থাকে, তাকে নির্দেশ মেরু বলে, তাকে রেফারেন্স বলা হয়। আমরা যেমন লেখচিত্র করেছি, দেখবে 9-10-এতে বা 11-12 দেখেছি, সেখানে 0-0 বিন্দু সেটাকে নির্দেশ বিন্দু বলে। দ্বিমাত্রিক ক্ষেত্রে, ত্রিমাত্রিক ক্ষেত্রে 0-0-0। এখানেও সেরকম নির্দেশ বিন্দু হচ্ছে, সেটাকে 0 ধরা হবে। যে কোনো একটা বিন্দুকে 0 ধরা হবে। দেখো, এখানে এই যে তড়িৎ কোষ রয়েছে, এখানে একটা মেরু আছে, এখানে একটা রয়েছে, এখানে একটা সংযোগ বিন্দু, বিভিন্ন রকম সংযোগ বিন্দু আছে। তার মধ্যে যে কোনো একটাকে নির্দেশ মেরু বলা হয়ে থাকে। এখানে নির্দেশ মেরু কোনটা? না, এইটা হলো সিটা হলো নির্দেশ মেরু। নির্দেশ মেরুর ভোল্টেজ কত ধরা হবে? না, এইটা ধরা হবে, এটা V=0 ধরা হবে। আর বাকিগুলো কি করা হবে? না, বাকিগুলোর জন্য আলাদা নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা দেখব। দেখো, নিয়মগুলো হলো, দুটো বিন্দুর মধ্যে যদি কোনো উৎস না থাকে, এটা হলো উৎস, অর্থাৎ এখানে তড়িৎ উৎপন্ন হয়। কোনো দুটো বিন্দুর মধ্যে, আমি যখন একটা বিন্দু ধরছি, এখানে একটা বিন্দু ধরছি, এই বিন্দু আর এই বিন্দু, দুটো বিন্দু আছে। এই দুটো বিন্দুর মধ্যে কোনো কি উৎস আছে? কোনো উৎস নেই। কোনো কি রোধ আছে? ধারক, আবেশক, যে কোনো ধরনের রোধ হতে পারে। রোধ আছে কি? এখানের মধ্যে কোনো রোধ নেই। তাই যদি হয়ে থাকে, এদের মধ্যে বিভবের কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রথম শর্ত কি ছিল? একটাকে শূন্য ধরতে হবে। যাকে শূন্য ধরবো তাকে বলা হবে নির্দেশ মেরু। দ্বিতীয় শর্ত কি? না, দুটো বিন্দুর মধ্যে মাঝখানে যদি কোনো উৎস বা রোধ না থাকে, সেটাকে 0 ধরা হবে। তৃতীয় শর্ত কি? তৃতীয় শর্ত হচ্ছে যে যদি কোনো থাকে, আমাদের রোধ যদি থাকে, রোধের দু প্রান্তে দুটো আলাদা বিভব সৃষ্টি হবে। এখানে যে রোধ আছে, এখানে যা বিভব, আর এই প্রান্তে বিভব আলাদা হবে। এখানে দেখ, এখানে 0 ধরা হয়েছে, এখানে V-5 ধরা হয়েছে। এটা কেন 5 ধরা হয়েছে আমরা আসছি। এখানে দেখ, একটা উৎস আছে। উৎস এই দিকটা যা, অর্থাৎ ধনাত্মক দিকে যা বিভব থাকবে, ঋণাত্মক দিকে বিভব কমে যাবে। কতটা কমবে? না, এই যে তড়িৎ কোষ আছে, তার তড়িৎ চালক বল যতটা, ঠিক ততটাই কমবে। এর তড়িৎ চালক বল হচ্ছে 5 ভোল্ট। সুতরাং এইখানে যদি আমরা ভি ধরি, এই জায়গাটা যদি আমরা ভি ধরি, অর্থাৎ পজিটিভ প্রান্ত ধনাত্মক অংশে যদি আমরা ভি ধরি, ঋণাত্মক অংশে কি হবে? ঠিক এই 5 পরিমাণ তার বিভব কমে যাবে, অর্থাৎ V-5 হবে। তাই এখানে হয়েছে V-5। অর্থাৎ এই যে আমরা এখানে যেটা একটা পরিবাহী আমরা দেখাচ্ছি, এখানে একটা উৎস আছে,
এখানে একটা রোধ আছে, তাহলে কি হবে কি না এখানে প্রত্যেকটা বিন্দুর আলাদা আলাদা বিভব পাওয়া গেল। এইটাকে ধরা হয়েছে 0, এইটা হয়ে গেছে, এটাকে ধরা হয়েছে ভি, তাহলে ঋণাত্মক দিকে কত হবে V-5, এটা হবে V-5। আবার দেখো তুমি যদি এইটাকে ভি ধরো তাহলে এইটা হবে V+5, অর্থাৎ এইখানের থেকে এইটা সবসময় ঋণাত্মক দিকটা সবসময় কম হবে, এটা মনে রাখবে। তুমি তোমার যে কোনো একটাকে শূন্য ধরে বাকিগুলোকে সেইভাবে পরপর তুমি সাজাতে পারবে। সাজানোর পর আমরা সমস্যার সমাধানগুলো করব। মেরু ভোল্টেজ প্রয়োগ করে আমরা একটা সমস্যার সমাধান করব। এখানে দেখো একটা বর্তনী দেখানো হয়েছে। এখানে প্রত্যেকটা যে তিনটে যে শাখায় ভেঙেছে পরিবাহী তার, এখানে রোধ হচ্ছে 5 ওহম, এখানে রোধ 5 ওহম, এখানে রোধ হলো 5 ওহম। এই বর্তনীর এখানেতে ও বিন্দু, এখানকার এটা ভোল্টেজ মাপতে হবে, এটার বিভব মাপতে হবে। এখানে বলেছে প্রদর্শিত বর্তনীতে ও বিন্দুটির বিভব কত, এই ও বিন্দুর বিভব কত বার করতে হবে। আমরা যে কোনো একটা আরবিটারি ধরে নিতে পারি, এটার বিভব ধরছি ভি। এখন দেখো এর যদি বিভব ভি হয়, আমি ধরছি এখান থেকে ও বরাবর তড়িৎ আসছে, 2 থেকে ভি এর দিকে এইদিকে তড়িৎ আসছে, তাহলে এইখানে আমরা কত বিভব বলতে পারি দেখো তো। এখানে বিভব হবে 2, মানে এটা 2 ভোল্ট আছে আর এখানে আছে ভি আছে, সবসময় এটা বেশি হবে, এটার বিভব হবে 2 - ভি। 2 - ভি যদি হয় বিভব, তাহলে এই যদি কত কারেন্ট যাচ্ছে বলো তো, এটা কত কারেন্ট যাবে। এখানে কারেন্ট যাবে আমরা জানি কি না ভি সমান আই আর, অর্থাৎ আই সমান V/R, তাহলে বিভব বাই তার রোধ, অর্থাৎ তাহলে এখানে কি পরিমাণ তড়িৎ যাবে না 2 - V/5। এইখানে কত তড়িৎ আসছে, এই দিক বরাবর কত তড়িৎ আসবে, এখানে তড়িৎ আসবে, এটা যদি 2 ভোল্ট হয়, এটাকে আমরা ভি ধরেছি, তাহলে 2 - ভি, এটা হবে 2 - ভি বাই এটা রোধ কত না 5 দিয়ে ভাগ করা হলো, অর্থাৎ তড়িৎ আসবে এইটা দিয়ে 2 - V/5। একইভাবে এই দিক বরাবর কতখানা তড়িৎ যাবে, এখানে এটা বিভব পার্থক্য হবে। দেখো এটা যেহেতু এখান থেকে এই দিকে যাচ্ছে, এখানে 2 ভোল্ট, এখানে ভি, তাহলে 2 নিশ্চয়ই 2টা বেশি হবে, তাহলে 2 - ভি, এটাও হবে 2 - ভি বাই এটা আর, আর মানে এখানে 5। একটা জিনিস দেখো, এই প্রবাহটা ও বরাবর যাচ্ছে, এই দিকে প্রবাহ ও বরাবর যাচ্ছে, এই প্রবাহটা ও বরাবর যাচ্ছে, অর্থাৎ আমরা যদি এখানে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করি, সেক্ষেত্রে কি বলবো না তিনটেই পজিটিভ ও বিন্দুগামী, তাদের যোগফল 0, অর্থাৎ আমি আলাদা আলাদা করে লিখে রেখেছি, এইটা যুক্ত এটা যুক্ত কত হবে 0। অর্থাৎ এইখানে যদি আমরা কারশফের প্রথম সূত্র প্রয়োগ করি, তিনটের যোগফল 0 হবে। এটাকে আমরা যদি লসাগু করি, গণনা করি, একটু সরলীকরণ করি, তাহলে কি হবে না এখানে 5, এখানে হবে 2 - ভি প্লাস 2 - ভি প্লাস 2 - ভি ইকুয়াল টু 0। এখানে কি লিখতে পারি কি 2 দিয়ে 4 আর 2 6, 6 - 3ভি ইকুয়াল টু 5 গুণিত 0 ইন্টু 5 গুণিত 0। আমরা লিখতে পারি 6 - 3ভি ইজ ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি কি -3ভি ইজ ইকুয়াল টু -6, মাইনাস মাইনাস গেল, তাহলে 3ভি ইজ ইকুয়াল টু 6, আমরা এখান থেকে বলতে পারি ভি ইজ ইকুয়াল টু 6/3, অর্থাৎ 2 ভোল্ট। এটা তো বিভব কত, 2 ভোল্ট, কিন্তু লক্ষ্য করো এদিকে 2 ভোল্ট হয়, এখানেও 2 ভোল্ট আছে, তাহলে এদিকে কোনো তড়িৎ যাবে কি 2 ভোল্ট 2 ভোল্ট, দুটো বিভব পার্থক্য
বিভবের পার্থক্য যদি না থাকে তাহলে তড়িৎ যেতে পারে না, সুতরাং এইদিকে কোনো তড়িৎ যাবে না। আবার এইদিকে কোনো তড়িৎ যাবে কি, এখানেও কোনো তড়িৎ যাবে না, কারণ এটা 2 ভোল্ট আর এখানেও 2 ভোল্ট, তাহলে দুটো বিভব পার্থক্য সমান হয়ে যাচ্ছে, কোনো তড়িৎ যাবে না। একইভাবে এই দিকেও কোনো তড়িৎ চলাচল করতে পারবে না। এই বর্তনী থেকে আমরা এই পদ্ধতি অবলম্বন করে মেরু ভোল্টেজ বার করে আমরা সমস্যাটা সমাধান করলাম। এইভাবে তোমরা বাকি সমস্যাগুলো সমাধান করতে পারবে। আমরা আর একটা সমস্যার সমাধান করব মেরু ভোল্টেজ প্রয়োগ করে। কি দেখতে পাচ্ছ? একটা বর্তনী দেখতে পাচ্ছ। বর্তনী বি আর সি ভূমি সংলগ্ন ধরে নেব, অর্থাৎ আর্থিং করা আছে। তাই যদি হয় এটা ভোল্টেজ কত হবে? 0, এটার ভোল্টেজ হবে 0, অর্থাৎ বিভব 0, এটার বিভব 0। আমরা ও বিন্দুর বিভব কত ধরবো? না ভি ধরে নিচ্ছি। আমাকে কি বার করতে হবে? আমাকে বের করতে হবে প্রত্যেকটা এই যে রোধ আছে, রোধের ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে বের করতে হবে। আমরা দেখো, আমরা ধরে নিচ্ছি এই দিকে তড়িৎ যাচ্ছে, এই তড়িৎটা এইদিকে আসছে, এই তড়িৎটা এইদিকে আসছে, সবাই ও বিন্দুগামী আসছে, আমরা ধরে নিচ্ছি। সেটা বের করতে গেলে কি করব? দেখো, আমরা এইখানে কত তড়িৎ যাচ্ছে আমরা দেখব, অর্থাৎ এ থেকে ও বরাবর কত তড়িৎ যাচ্ছে, সি থেকে ও বরাবর কত তড়িৎ যাচ্ছে, বি থেকে ও বরাবর কত তড়িৎ যাচ্ছে দেখব। তিনটে যে শাখা তড়িৎ কিন্তু প্রত্যেকটা একটা বিন্দুতে মিলিত হয়েছে। কোন বিন্দুতে মিলিত হয়েছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। লক্ষ্য করে দেখো, তিনটে তড়িৎ কিন্তু ও এর অভিমুখে, অর্থাৎ আমরা এখানে যদি কারশফের প্রথম সূত্র প্রয়োগ করি, তিনটের যোগফল 0 হবে, তিনটেই কিন্তু ধনাত্মক হবে। আমরা একে একে ধরি। আমরা এ ও অভিমুখে আগে ধরি, এ ও। এখানে বিভব পার্থক্য কতটা? না 2 মাইনাস ভি, 2 মাইনাস ভি। আর তড়িৎ কি হবে? না তড়িৎ আর দিয়ে ভাগ করতে হবে। আর এখানে কত? না 5। সিও বরাবর কি পরিমাণ যাচ্ছে? সিও বরাবর তড়িৎ কিরকম যাচ্ছে? না বিভব পার্থক্য দেখি 0 মাইনাস ভি, 0 মাইনাস ভি বাই 5। বিও বরাবর কি আসছে? না 0 মাইনাস, বিও বরাবর আমরা যদি হিসেব করি 0 মাইনাস ভি, 0 মাইনাস ভি বাই 5। এবার তিনটি যেহেতু ও বরাবর আসছে, তিনটে তাহলে যোগ করলে কত হবে? এটা যোগ করলে এটা 0 হবে। কিভাবে পেলাম? না কারশফের প্রথম সূত্র থেকে পেলাম। এবার দেখো, এটা একটু সহজ করে নিচ্ছি কিভাবে? না 2 মাইনাস ভি বাই 5 মাইনাস ভি বাই 5 মাইনাস ভি বাই 5 ইকুয়াল টু 0। এটা যদি আরও করি তাহলে 5, এটা হবে 2 মাইনাস ভি মাইনাস ভি মাইনাস ভি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো, এই জায়গা থেকে আমরা কি বলতে পারি? 2 মাইনাস 3ভি, 2 মাইনাস 3ভি ইকুয়াল টু 5 গুণিত 0 সমান 0। বা আমরা বলতে পারি মাইনাস 3ভি ইকুয়াল টু মাইনাস 2, বা মাইনাস মাইনাস কেটে দিলাম, ভি ইকুয়াল টু 2/3 ভোল্ট। অর্থাৎ এখানের বিভব হলো 2/3 ভোল্ট। এখন এ অভিমুখে তাহলে তড়িৎ প্রবাহ কত হবে? না এইখানে তড়িৎ প্রবাহ দেখো, আমরা বলেছি 2 মাইনাস ভি বাই 5, এখানে হয়েছে কি? না 2 মাইনাস ভি বাই 5। ভি কত বেরিয়েছে? না ভি বেরিয়েছে 2/3। এখানে আমরা 2/3 বসিয়ে দেবো। বসিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে এই অভিমুখে তড়িৎ প্রবাহ। আবার দেখো, আমরা যদি সিও অভিমুখে তড়িৎ প্রবাহ বার করতে পারি, সেখানে কি? মাইনাস ভি বাই 5। এখানে হবে কি? মাইনাস ভি বাই 5। ভি এর মান কত? 2/3। এখানে 2/3 বসিয়ে দেবো। বসিয়ে দিলে কি হবে কি? আমরা এই দিকে তড়িৎ প্রবাহ বার করতে পারবো।
একইভাবে বিও বরাবর তড়িৎ প্রবাহ কতখানি হবে না বিও অভিমুখে তড়িৎ প্রবাহের মান হবে -v/5, অর্থাৎ ভি হচ্ছে 2/3, এটা হচ্ছে -v/5, ভি হচ্ছে 2/3, এখানে 2/3 বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখবে ওইখানকার তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তাহলে আমরা সূত্রটা কিভাবে প্রয়োগ করতে হয় সেটাকে আমরা দেখালাম, এটা ভালোভাবে অনুশীলন করবে। আমরা এবার লুপ প্রবাহ নিয়ে আলোচনা করব। এই লুপ প্রবাহ এটা নিয়ে আলোচনা করব। এটা কি হলো না, যখন লুপের ক্ষেত্রে দেখো একটা বর্তনী দেখানো হয়েছে, এটা আলাদা একটা লুপ, এইটা আলাদা একটা লুপ, একটা জালিকা, তাই না? এগুলো একটা লুপ। এই লুপের ক্ষেত্রে আমরা কি করব কি না, যদি আমরা তড়িৎ ধরি, এখানে কোন একটা নির্দিষ্ট তড়িৎ যদি ধরি I1, আমি এখানে ধরে নিয়েছি, এইটার ক্ষেত্রে ধরে নিয়েছি I2, তাহলে এইটাকে যদি আমরা ক্লকওয়াইজ ধরি, তাহলে এইটাকেও আমরা কি ধরবো না ক্লকওয়াইজ ধরে আমরা হিসেব করব। এইভাবে আমরা কিন্তু সমস্যাগুলোকে সমাধান করব। দেখো I1 যখন তড়িৎ যাচ্ছে, এদিকে এ থেকে বি, সি, ডি হয়ে এদিকে আসছে, আর কিন্তু তখন হয় I1 প্রবাহ আসছে। আবার এইখানে যখন আসছে, এটাও একইভাবে I2 আসছে, এদিকে এসে সি দিয়ে হয়ে বি বিন্দুতে যাচ্ছে। এ থেকে বি বরাবর তড়িৎ কতখানে যাচ্ছে না যাচ্ছে I1। আবার লক্ষ্য করো, বি থেকে এই দিকে কতখানি আসছে না I2, কিন্তু মাঝের যে বাহুটা রয়েছে এখানে দেখো এদিকে আসছে I1, কিন্তু যখন আমরা এই দিকে যাচ্ছি এই দিকে আসছে I1, দেখো লক্ষ্য করো I1, আবার যখন এটা এই দিকে যাচ্ছে তখন এটা I2। তাহলে এখানে প্রকৃতপক্ষে তড়িৎ প্রবাহের মান কতখানি হবে দা I1 - I2, এটা তড়িৎ প্রবাহের মান হবে I1 - I2। তাহলে কি বুঝলে? ব্যাপারটা হলো, যখন আমরা এই রোধগুলোকে ধরব তখন এটা হবে I1, যখন এইটাকে ধরছি এগুলো হয়ে যাচ্ছে I2, কিন্তু যখন এ কে ধরছি এ কিন্তু হয়ে যাচ্ছে কি না I1 - I2। এইভাবে আমরা ধরে সমস্যাগুলোকে সমাধান করব। সমাধান করলে একটা আমরা দেখি সমস্যাকে, তাহলে অনেকটা তোমাদের কাছে বোধগম্য হয়ে দাঁড়াবে, কত সহজে করতে পারা যায়। এই পদ্ধতিটা তোমরা যদি জেনে রাখতে পারো। দেখো আমরা লুপ প্রবাহ প্রয়োগ করে সমস্যাটা কিভাবে সমাধান করব খুব কেয়ারফুলি, খুব যত্ন সহকারে লক্ষ্য করো। এখানে কটা লুপ আছে বলো তো? একটা, দুটো, তিনটে লুপ আমরা চিন্তা করব। কি বলেছে কি, অ্যামমিটার ও ভোল্টমিটারের রোধ যথাক্রমে, এটা অ্যামমিটার, এটা ভোল্টমিটার, অ্যামমিটার আর ভোল্টমিটার, এই রোধ যথাক্রমে 10 ওহম আর 900 ওহম। এটা 10 ওহম, এটা কত বলছে না 900 ওহম। অ্যামিটার ও ভোল্টমিটারের পাঠ কত? এর পাঠ কত? এর পাঠ মানে কি বলতো, অর্থাৎ এখান দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে। আর এর পাঠ মানে বলতো না এখানে বিভব পার্থক্যটা কত পার করতে হবে। এই তো মূল বিষয়। এটা সমাধান করতে গেলে কি করব না, আমরা তিনটে লুপে ভেঙে নেব। প্রথম লুপ, দ্বিতীয় লুপ, তৃতীয় লুপ। প্রথম লুপের ক্ষেত্রে আমরা সূত্রটা প্রয়োগ করব। দেখো আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি, এটা এই দিকে যাচ্ছে, এটা ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ, অর্থাৎ এটাও ঘড়ির কাঁটার দিকে, এটাও ঘড়ির কাঁটার দিকে, এটাও ঘড়ির কাঁটার দিকে কাজ করছে। যদি আমরা সূত্রটা প্রয়োগ করি তাহলে কি হয় বলতো, এই দিকে যাচ্ছে, যাওয়ার পরে দিকে 100 করে তো I1, এদিকে কারেন্ট হচ্ছে I1, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি কি 100 I1। কারেন্টটা এইদিকে গেল, যার পরে এইদিকে নামছে, এইটা I1 নামছে। খেয়াল করে দেখো এইদিকে I1 নামছে, কিন্তু এইদিকে কত যাচ্ছে বলো তো, এইদিকে উঠছে কত, এদিকে উঠছে I2।
এদিকে উঠছে I2, তাহলে এখানে আসলে নামছে কতখানা I1 মাইনাস I2, তাহলে কি হবে কি না প্লাস 100 I1 মাইনাস I2 ইকুয়াল টু 0। এটা প্রথম লুপ থেকে হলো। দ্বিতীয় লুপ থেকে কি করে হবে, আমি দেখো আবার এখান থেকে যাত্রা শুরু করলাম, এখান থেকে যদি যাত্রা শুরু করি তাহলে আবার এখান থেকে যদি যাত্রা শুরু করি তাহলে কি হবে বলো তো, এখানে তড়িৎ হচ্ছে I1 মাইনাস I2, অর্থাৎ আমরা তাহলে এখানে বলতে পারি কি যে I1 মাইনাস I2, আর এখানে রোধ কত 10 ওহম, আর এখানে কত বলো তো না এইদিকে I3, এইদিকে যাচ্ছিল I3, আর উপর থেকে নিচে বরাবর আসছে কত বলো তো না এটা আসছে I2। আমরা এবার দ্বিতীয় লুপটাকে প্রয়োগ করব। আমরা এই দ্বিতীয় লুপটাকে ধরব। দেখো আমরা ধরছি I2 কারেন্ট কিন্তু এই বরাবর আসছে, তাহলে আমরা যদি যাত্রা শুরু করি এখান থেকে যদি যাত্রা শুরু করি তাহলে কত হবে, এখানে I2 যাচ্ছে, এটা রোধ হচ্ছে 10, অর্থাৎ I2 10 গুণিত I2, 10 গুণিত I2 এইদিকে নামছে, কিন্তু এদিকে I3 ওপর দিকে যাচ্ছে, তাহলে এইদিকে আসলে তড়িৎ কতখানে যাচ্ছে, I2 ওপর থেকে নিচের দিকে নামছে আর I3 ওপর দিকে যাচ্ছে। আমরা ধরে নিচ্ছি তার তড়িৎ ওপর থেকে নিচে বরাবর আসছে। কেন ধরে নিচ্ছি এখানে, না আমরা তড়িৎটা পুরোটা এই লুপটাকে ধরছি বলে, অর্থাৎ তড়িৎটা পুরোটা এই দিকে যাচ্ছে, আমরা এটা ধরে নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কত ধরবো, এখানেতে ধরবো দেখো এখানেতে রোধ হচ্ছে 100, আর এখানে I2 মাইনাস এটা I3 ওপর দিকে যাচ্ছে I3 এলো, আসার পর কোথায় আসছে না এখানে ঋণাত্মক প্রান্তে এসে হাজির হচ্ছে, তাহলে এটা ঋণাত্মক হবে না -12। আমি কারশফের দ্বিতীয় সূত্রে বলেছি যে যে পথ যখন পরিক্রমা করব, পরিক্রমা করার সময় আমরা যে তড়িৎদ্বারে এসে হাজির হব সেই তড়িৎদ্বারের যা চিহ্ন সেই চিহ্নটাই এর হবে এই ঋণাত্মক চিহ্ন, ঋণাত্মক তড়িৎদ্বার, সুতরাং ঋণাত্মক চিহ্ন হয়েছে -12 করে এই দিকে যাচ্ছে। তড়িৎ যেহেতু উপর দিকে যাচ্ছে I2 আর I1টা নিচের দিকে আসছে, তাহলে এখানে আমরা আবার বলতে পারি যে প্লাস 100, এটা কত I2 মাইনাস I1 ইকুয়াল টু 0। এটা আমরা দ্বিতীয় লুপ থেকে পেলাম। এবার আমরা তৃতীয় লুপটা দেখব। তৃতীয় লুপ কোনটা, এটা। এখানে দেখো আমরা যদি তড়িৎ এইখান থেকে যাত্রা শুরু করি, এদিকে আসছে তড়িৎ যেহেতু ওপর দিকে উঠছে I3 ওপর দিকে যাচ্ছে, কিন্তু এখানে দেখো I3 ওপর দিকে গেলে কি হবে, I2 নিচের দিকে আসছে, তাহলে আসলে এখানে তড়িৎ প্রবাহের মান কতখানা না I3 মাইনাস I2 যেহেতু বিপরীত মুখে আসছে, তাহলে 100 গুণিত I3 মাইনাস এখানে আছে I3 মাইনাস এটা I3 মাইনাস I2 তড়িৎ যাচ্ছে, যার পর এখানে রোধ হচ্ছে 900 প্লাস 900 এখানে I3 ইকুয়াল টু 0। তাহলে তিনটে সমীকরণ আমরা পেলাম, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ। তিনটে সমীকরণ থেকে আমরা কি বের করব না, আমরা বের করব I1 I2 I3, তিনটে সমীকরণ আর তিনটে অজানা রাশি আছে আমাদের, তিনটে সমাধান করে এই তিনটে জিনিস আমরা বার করতে পারবো I1 I2 I3। এটা তোমরা হিসাব করবে, ক্যালকুলেশন করবে না, ক্যালকুলেশন করার পরেতে আমরা যদি এগুলো বার করতে পারি তাহলে কি হবে কি না এইখানে কত তড়িৎ যাচ্ছে, এখানে তড়িতের পরিমাণ I2, এই I2টা আমরা বলে দিতে পারবো। I2র মান যা হবে, এখানে যে অ্যামমিটার আছে অ্যামমিটারের পার্ট একই, অ্যামমিটারের পার্ট
একই, সেটাই পাঠ দেবে। আবার দেখো এইখানে কি পরিমাণ তড়িৎ আসছে, না I3 আসছে। এর রোধ কত, না 900। আমরা জানি দেখো ভি সমান IR, অর্থাৎ এখানে I3, এই যে I3টা সমাধান করে যেটা বার করলুম, এই I3 আর এখানকার রোধ 900, এটা যদি গুণ করে দিই তাহলে ওর মধ্যে বিভব পার্থক্য পেয়ে যাবো। বিভব এখানে যে ভোল্ট মিটার আছে, ভোল্ট মিটারে সেটাই দেখাবে। তাহলে তোমরা কি করবে, দেখো যে তিনটে যে সমীকরণ পাওয়া গেল, এটা তোমরা নিজেরা করবে। এই তিনটে যে সমীকরণ পাওয়া গেল, তিনটে সমীকরণকে সমাধান করো। তোমরা নিশ্চয়ই খাতা পেন নিয়ে বসে আছো, সমাধান করো। সমাধান করে দেখো I1 I2 I3 বেরিয়ে যাবে, কারণ তিনটে চলরাশি আর তিনটে সমীকরণ আছে, তিনটেকে সমাধান করবে। সমাধান করে এইখানে যে অ্যামমিটার লাগানো আছে, কিন্তু অ্যামমিটার দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে বলো দেখিনি। না এখানে ধরেছি আমরা I2 ধরেছি, তাহলে I2র মান যা হবে, এই I2র মানটাই হবে এই অ্যামমিটারের মান। আবার এখানে দেখো এখানে আছে I3, অর্থাৎ এইটা দিয়ে আমাদের এই যে ভোল্ট মিটার যেটা রয়েছে ওখান দিয়ে তড়িৎ যাবে আমাদের I3, তার রোধ আছে, দুটো গুণ করে দেবে, করে ভি পেয়ে যাবে। এখানে তার বিভব আমরা পেয়ে যাব, অর্থাৎ ভোল্টমিটারের পাঠ আমরা পেয়ে যাব। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো, আর নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।